আমি বাস থেকে রাস্তার পাশে নামলাম। সেখানে আমি ছাড়া আর কেউই নেই। আর একটাও গাড়ি দেখতে পেলাম না। আমি যাব আমার বন্ধু বিজয়ের বাড়ি। আমি ভাবলাম সেখানে আর কোনো গাড়ি পাওয়া যাবে না। তাই আমি ঠিক করলাম যেতটুকু রাস্তা বাকি আছে এতটুকু রাস্তা হেঁটে চলে যাব বিজয়দের বাড়িতে গিয়ে। সেখান থেকে আমি আর আমার বন্ধু বিজয় যাব সাইমনদের বাড়িতে। সাইমনদের বাড়িতে আমাদের ইফতারের দাওয়াত দিয়েছে। হাঁটতে শুরু করি একা একা রাস্তা দিয়ে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি সামনে দেখতে পাই একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকের শরীরে একটা ধুতি আর একটা গেঞ্জি। বৃদ্ধ লোকটি যেন আমার জন্যই অপেক্ষা করছে। বৃদ্ধ লোকটিকে দেখে আমি অনেকটা খুশি হলাম। সেই লোকটিকে জিজ্ঞাসা করা যাবে অলিপুরা গ্রামটা কোথায়। চাচা, অলিপুরা গ্রামে যেতে কতক্ষণ সময় লাগবে বলতে পারবেন? বৃদ্ধ লোকটি কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে বলে উঠল, বাবু, অলিপুরা গ্রামটা বেশ দূরে। নবিয়াবাদ গ্রামটা পার হয়ে অলিপুরা গ্রামে যেতে হয়। নবিয়াবাদ গ্রামটা ভালো না। সেই গ্রামে মানুষ বসবাস করে না। কি বলছেন আপনি? কিছুই হবে না। সেই গ্রামের মধ্যে এক ডাইনির নজর পড়ে। তারপর থেকে সেই গ্রামের মানুষ সেখান থেকে পালিয়ে যায়। এখনো সেই ডাইনিটা সেখানেই থাকে। আচ্ছা চাচা, তাহলে আমি সেই গ্রাম দিয়ে কিভাবে যাব? তোমাকে যদি কেউ পেছন থেকে ডাক দেয় তাহলে পেছনে ফিরে তাকাবা না। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি এখন চলে যাই। আমি ভাবছিলাম সেই লোকটি মনে হয় মানুষ। তারপর বুঝতে পারলাম সেই লোকটি জিন। আমি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি। বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারলাম নবিয়াবাদ গ্রামটায় এসে গেছি। গ্রামটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। গ্রামটা অনেক নিরিবিলি। সেই গ্রামের মধ্য দিয়ে আমি একা একা হেঁটে চলেছি। বেশ কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারলাম আমার পেছনে কেউ যেন শ্বাস ফেলছে। বই পেয়ে সেখান থেকে আমি ছুটতে থাকি। সেই শ্বাসটা যেন এখনো আবার আসছে। সেদিন রাতের বেলা আমি আমার বন্ধুর বাড়ি চলে যাই। তারপর আমার বন্ধুকে সব ঘটনা খুলে বলি। আমি আর আমার বন্ধু সেই গ্রামটা ঘুরে দেখলাম। দেখতে পেলাম সেই গ্রামটা অনেক সুন্দর। সেদিন সকাল সকালই আমরা বের হয়ে পড়ে আমার বন্ধু সাইমনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমি যাচ্ছি কমলপুর, আমার মামার বাড়িতে। ছোটবেলায় একবার গিয়েছিলাম আমার মার সঙ্গে মামার বাড়িতে। এখনো পর্যন্ত আমার মামার বাড়িতে আর যাওয়া হয়নি। আজ আবার যাচ্ছি মামার বাড়িতে। মামার বাড়ির রাস্তাঘাট বেশি একটা চিনি না। বাসটা আমাকে নামিয়ে দিল এক জঙ্গলের মধ্যে। কি করব আমি এখন কিছুই বুঝতে পারছি না।
চারদিক থেকে ভেসে আসছে শিয়াল আর ঝিঝি পোকার ডাক। আমি মাটির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি। মাটির রাস্তা বলে এদিক দিয়ে আর বাস যাবে না, তাই আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। রাস্তা দিয়ে আমি একা একা হাঁটতে থাকি, কাউকেই দেখতে পেলাম না। আমি ভাবলাম একটা গাড়ি পেলে সুন্দর করে যেতে পারবো, কিন্তু গাড়ি তো দূরের কথা, একটা কাকপক্ষীও দেখতে পেলাম না। বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনে দেখতে পেলাম একটা চায়ের দোকান। এই জঙ্গলের মধ্যে চায়ের দোকান, আমি দেখে অনেকটা অবাক হয়েছি। তারপর চায়ের দোকানের দিকে আমি এগিয়ে গেলাম। চায়ের দোকানের সামনে যেতেই দোকানদার বলে উঠল, বাবু, আপনি কোথায় যাবেন? এই রাতের সময় আপনি এখানে কি করছেন? চাচা, আমি যাব কমলপুর গ্রামে। এই সামনেই বাসে এসেছি, মাটির রাস্তা বলে বাস আর এই দিকে আসলো না, তাই হেঁটে বের হয়ে পড়লাম কমলপুর যাওয়ার উদ্দেশ্যে। এখনো পর্যন্ত একটা গাড়ি ঘোড়াও দেখতে পেলাম না। গাড়ি কোথায় পাবেন বাবু? এটা গ্রাম অঞ্চল, শহরের মতো এত বেশি গাড়ি ঘোড়া চলে না। আর এখন তো রাতের বেলা, আপনার হেঁটে যেতে হবে কমলপুর গ্রামে। কমলপুর প্রায় এখান থেকে 3-4 কিলোর পথ। সেই কমলপুরে যেতে অনেক বাধা পড়বে আপনার। আপনি ওই রাতের বেলা কমলপুরে যেতে পারবেন তো? আরে চাচা, যেতে পারবো, আপনি এত চিন্তা করবেন না, আমি হেঁটে চলে যেতে পারবো কমলপুর গ্রামে। আমার দোকানের ভিতরে আসেন, 1 কাপ চা খান, শরীরটা অনেক ভালো লাগবে। তারপর আমি ওই চাচার দোকানের ভিতর প্রবেশ করলাম। আমি ওই চাচাকে বললাম, চাচা, শুনেছি কমলপুর গ্রামে যাওয়ার আগে একটা কবরস্থান পড়ে, সেই কবরস্থানের মধ্যে নাকি ভূত প্রেতের বসবাস। হ্যাঁ, এই ঘটনাটা সত্যি। সেই কবরস্থানের মধ্যে অনেক ভূত প্রেতের বসবাস। তাই তোমাকে আমি বলেছিলাম এই রাতের বেলায় তুমি সেখান দিয়ে যেতে পারবা না। চলে যেতে পারবো, কিছুই হবে না। আচ্ছা চাচা, ঠিক আছে, অনেক গল্প করলাম, এখন আমি চলে যাই। আমার দোকানের 1 কাপ চা খেয়ে যাও। না চাচা, চা খাবো না, এমনি অনেক দেরি হয়ে গেছে, আমি চলে যাই। আমি রাস্তার মধ্যে দিয়ে একা একা হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর আমি দেখতে পেলাম সামনেই কবরস্থান। দেখে মনে হচ্ছে কবরস্থানটা অনেক পুরনো। আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করতে আমার শরীরটা যেন শিউরে উঠল। আমি সামনে দেখতে পেলাম একটা ভূত, তার কি বিভৎস চেহারা। তার 2টি চোখ নেই, তার 2টি চোখ তার হাতের মধ্যে রয়েছে, তার চোখের মধ্য দিয়ে রক্ত বের হচ্ছে, সে যেন আমার দিকেই এগিয়ে আসছে। কবরস্থানের চারদিক থেকে যেন কিসের শব্দ আসছে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি কবরস্থানের মধ্য থেকে দৌড়াতে থাকি। তারপর আমি সকালবেলা দেখতে পেলাম রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার পাশে গ্রামের কিছু লোক দাঁড়িয়ে আছে। এই কবরস্থানের মধ্যে দিয়ে যে আসে তারই কিছু একটা ক্ষতি করে। হরি চাচা, শুনলাম গ্রামের ওই জঙ্গলে ভূত প্রেতের বসবাস, তা কি সত্যি? হ্যাঁ,
এখনকার যুগের মানুষ তো ভূত-প্রেতকে বিশ্বাস করে না। শ্রাবণ মিয়া, তুমি কি ভূতকে বিশ্বাস করো নাকি? আরে হরি চাচা, কি যে বলেন, এখনকার যুগের মানুষ কি ভূত প্রেতকে বিশ্বাস করে? আরে হরি চাচা, ওই তো সায়েন্সের ছাত্র, তাই ভূত প্রেতকে বিশ্বাস করে না। আরে তোমাদের তো বলতাম, আমার একটা কথা মনেই নেই। কালকা গ্রামের ওই পাশের জঙ্গলে 3টি মানুষের মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারে না। আচ্ছা চাচা, বেশ রাত হয়েছে, এবার বাড়ি চলে যাই, না হলে তো কাল সকালে ঘুম থেকে উঠতে পারবো না। তোমরা আজকে আমার বাড়িতে থেকে যাও, এই জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা যেতে পারবা না। শ্রাবণ, তোমাকে উদ্দেশ্য করে আমি বলছি, তুমি আমার সাথে থেকে যাও, কারণ তোমার বাড়িতে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, সেখানে ভূত প্রেতের বসবাস অনেক বেশি। কি যে বলেন চাচা, এখনকার যুগে কি মানুষ ভূত প্রেতকে বিশ্বাস করে? আমি ঠিক বাড়ি চলে যেতে পারবো। এই বলে শ্রাবণ সেখান থেকে চলে আসলো। শ্রাবণ সায়েন্সের ছাত্র, তাই ভূত প্রেতের উপর তার একটুও বিশ্বাস নেই। সে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি বুঝতে পারলাম সামনে রাস্তার মধ্যে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকের পরনে একটা ধুতি আর একটা গেঞ্জি। আমি হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধ লোকটির সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বৃদ্ধ লোকটি উত্তরে কিছুই বলল না। কিছুক্ষণ পর দেখলাম সামনে আর বৃদ্ধ লোকটি নেই। অন্ধকারের সাথে যেন বৃদ্ধ লোকটি মিলিয়ে গেল। আমি ভাবলাম এটা আমার মনের ভুল, তাই আমি সামনে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ পর আসমানটা কালো হয়ে এলো। মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। তার জন্য শ্রাবণ একটু দ্রুত হাঁটতে শুরু করে। বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টিটা শুরু হয়ে গেল। সামনে একটা ঘর দেখা যাচ্ছে। সে দেখে অনেকটা খুশি হয়েছে। বৃষ্টির সময় এই ঘরটার মধ্যে আশ্রয় নেওয়া যাবে, তার জন্য সে এই ঘরের মধ্যে প্রবেশ করলো। দেখতে পেল ঘরটা অনেক অগোছালো, অপরিষ্কার। ঘরের ভিতর থেকে যেন কিসের একটা দুর্গন্ধ আসছে। এই দুর্গন্ধ যেন মরা লাশের। চারদিক ঠান্ডা বাতাস বইছে। ঘরের মধ্যে যেন কিসের একটা শব্দ হলো। আমি তখন বলে উঠলাম, কে কে এখানে? সাহস থাকলে সামনে এসো। তখনই দেখতে পারলাম আমার সামনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। হুবহুব রাস্তার মধ্যে যে বৃদ্ধ লোককে দেখেছি সেই বৃদ্ধ লোকটির মতো। আমার আর বুঝতে বাকি রইল না এটা কে। সে সময় আমি বৃদ্ধ লোকটিকে বললাম, আপনি কি? কেন আমাকে ভয় দেখাচ্ছেন? তুই না ভূত প্রেতকে বিশ্বাস করিস না, আবার এখন ভয় পাচ্ছিস কেনে? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি এবার থেকে ভূত প্রেতকে বিশ্বাস করি। সে সময় ভূতটা এখান থেকে অদৃশ্য হয়ে গেল। সে সময় থেকে শ্রাবণ ভূত প্রেতের উপর বিশ্বাস করে। মধুপুর গ্রাম। গ্রামটা ছিল খুবই সুন্দর, কিন্তু এই গ্রামটা এক অভিশপ্ত ছিল। সেই গ্রামের রাস্তার মধ্যে প্রতিদিনই লাশ পাওয়া যেত। প্রতিদিনের মতো আজকেও একটি লাশ পাওয়া যায়। কিভাবে তার মৃত্যু হয়েছে কেউই বলতে পারল না। ও তো কালকায় আমার দোকান থেকে সদাই পাতি এনেছে, আজ ওর এ দশা কিভাবে হলো? ছেলেটা তো এই কাপড় পরে আমার দোকানে গিয়েছিল।
রাত 8টার সময় আমার দোকান থেকে সদাই পাতি এনেছে। দিনের পর দিন যদি মানুষের এমন অবস্থা হয় তাহলে তো পুরো গ্রাম শূন্য হয়ে যাবে। এর একটা কিছু করতেই হবে। এই বিষয়টা গ্রামের মোড়ল জেনেও গ্রামের মোড়ল কিছুই করছে না। আমাদের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। সবাই সবার অনেক কথা বলল, কিন্তু আমার মনে হলো না এটা কোনো জীবজন্তুর কাজ। আমার মনে হচ্ছে এটা কোনো ভূত প্রেত তাকে মেরে ফেলেছে। আমি সেখান থেকে চলে আসতে থাকি। আমি ভাবছি এই জঙ্গলে ভূত প্রেত আছে, না হলে প্রতিদিন এমন মৃত্যু হতো না। তারপরের দিন আমার একটা জরুরি কাজে আমি ঢাকায় যাই। ঢাকা থেকে ফিরতে ফিরতে আমার অনেকটা রাত হয়ে যায়, প্রায় 9টা বাজে। সে সময় আমি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতাছি। চারদিক ঝিঝি পোকার শব্দ আর শিয়ালের ডাক। প্রতিদিন যে জঙ্গলের মধ্যে মানুষের মৃত্যু হয়, আজ আমার সেই জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। আমার অনেকটা ভয় করছে। আমি জঙ্গলের সামনে আসতে সামনে দেখতে পেলাম ডাইনি। কি ভয়ঙ্কর চেহারা! আমি আর কিছু না ভেবে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসি। তারপরের দিন সকালে আমি আর গ্রামের কিছু লোক মিলে একটা ত্রান্তিক আনি। তারপর ত্রান্তিক মন্ত্র পড়ে জায়গাটাকে ঠিক করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।